সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই টার্মের উপর আমরা আলোচনাটা সীমাবদ্ধ ছিল গত ক্লাসে। আজকেও আমরা ঠিক কিছু ফর্মুলা ইউজ করে এই টার্মগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমরা প্রথমে একটু দেখি এখানে কি বলছে। আগে আমরা দেখছিলাম যে ইফ 1/n ইন্টু ডেল এম, মানে আগেরটা তোমরা যদি কম্পেয়ার করে এটার সাথে এটা কিন্তু মিল আছে, মানে অর্থাৎ এম এর জায়গায় এন, এন এর জায়গায় এম, এক্স এর জায়গায় ওয়াই, অর্থাৎ একটু অর্ডারটা চেঞ্জ হয়েছে এখানে। এত যে ফাংশন অফ ওয়াই এলোন, আগেরটা ছিল এক্স এলোন, এফ এক্স, তাহলে এখানে যদি ওয়াই এর ফাংশন হয় তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই ইজ এন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ এত। ঠিক আছে, অর্থাৎ আমি মুখে বলে দিছিলাম যে এইরকম হবে। এখন আজকে আমি তোমাদের সরাসরি ফর্মুলাটা দেখিয়ে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই ধরনের একটা অঙ্ক দেখো, এটা হোমোজেনাস ইকুয়েশন না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে পাওয়ারের ব্যালেন্স গুলো নাই। তো এখানে দেখো কম্পেয়ারিং উইথ এম ডিএক্স এন ডিওয়াই, তাহলে এম সমান এটা আর এন সমান এটা। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ডেল এম ডেল ওয়াই, এটা একটু অস্পষ্টতা আছে। অর্থাৎ এটাকে ওয়াই সাপেক্ষে যদি তোমরা ডিফারেন্সিয়েশন করো তাহলে 2x y টু দি পাওয়ার, না ওয়াই এটা ঘটনা আছে, ওয়াই এর দুটো ফাংশন কিন্তু এক্সপোনেনশিয়াল এলজেব্রা, সো 2x টা শুধু আমাদের থাকবে কনস্ট্যান্টের মতো, আর বাকি y টু দি পাওয়ার 4i টু দি পাওয়ার y ইউবি মেথডে এটাকে সলভ করে দিই, দুটো টার্ম আসবে, এই দুটো টার্ম। পরে দেখো এখান থেকে দেখো 2xy কিউব, তাহলে এখান থেকে তো আসলে y কিউব কে করলে হয় 3y স্কয়ার, মানে 6xy স্কয়ার, কোথায় গেল 6xy স্কয়ার, আর এখান থেকে আসবে প্লাস y, না তাহলে প্লাস 1, তাহলে আর এখান থেকে কি আসবে আসলে প্রথমে যদি y কিউবটা y টু দি পাওয়ার 4 কে করো তাহলে 3 না 4y কিউব, তাহলে 8xy কিউব ই টু দি পাওয়ার y, 8xy কিউব ই টু দি পাওয়ার y প্লাস এখানে যদি আমি এটাকে জায়গায় রাখি এটাকে করি তাহলে তো যা আছে তাই থাকবে 2x y টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার y। তাহলে ডেল এম ডেল y পেলাম, এটা একটু অস্পষ্টতা আছে, তোমরা একটু ঠিক করে নিবা। ডেল এম ডেল x, আবার এটা কি x এর সাপেক্ষে করলে এটা আসে, আমি আমার মনে হচ্ছে এত ডিটেইলস আমার না বললেও হয়, তোমরা কিভাবে ডিফারেন্সিয়েশন করতে তোমরা সবাই জানো। এখন আমার এখানে কি বলছে, ডেল এল ডেল x থেকে ডেল এম ডেল y মাইনাস করতে বলছে। দেখি আমি মাইনাস করলাম, করার পর যেটা এই ধরনের একটা টার্ম আসলো, মানে মাইনাস 4/y কেন কমন নিলাম, কমন নেওয়ার কারণে ভিতরে যে টার্মটা এটা একেবারে পুরোপুরি m এর সমান হয়ে যাচ্ছে। দেখেন তার মানে 1/m, অর্থাৎ এই টার্মকে যখন m দিয়ে ভাগ করব তখন এই পুরো টার্মটা চলে যাবে, খুব ছোট একটা টার্ম চলে আসবে, দেখো তোমরা। ঠিক আছে, তাহলে এটা কি -4/y, শুধু ফাংশন অফ y হচ্ছে না, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 4/y dy, -4/y, তাহলে -4 ইন্টিগ্রেশন 1 আর dy বাই y মানে কি log y, তাহলে এই -4 তাহলে কি y টু দি পাওয়ার 1/4 হিসাবে, y টু দি পাওয়ার -4 হিসাবে ডানে চলে গেল, এক্সপোনেনশিয়াল log কি ক্যান্সেল হয়ে গেল, তাহলে y টু দি পাওয়ার -4 মানে 1/y টু দি পাওয়ার 4। এইটা দিয়ে আমরা এখন কি কাজ করব, প্রত্যেকটা টার্মকে গুণ করব, গুণ করে আমরা ক্যালকুলেশনটা মাল্টিপ্লাইং বাই 1/y টু দি পাওয়ার 4। এখন আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো মাল্টিপ্লিকেশন করার পরে যেটা হবে, এখন আমরা টার্মগুলো আলাদা আলাদা করব দেখে দেখে, অর্থাৎ এই যে এইভাবে দেখে দেখে যখন টার্মগুলো আমরা আলাদা করব, তখন এই টার্মকে ডি অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। প্রথমে যখন এটা করবো 2x ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স, প্রথমটা আসবে প্লাস এক্স স্কোয়ার জায়গাতে রাখবো, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই। দেখো এটাকে ডি অফ এটা লিখাই যায়। পরবর্তীতে যেখানে শুধু এক্স আছে, এখানে না এই দুটো টার্মটা গেল, এটা এক্স ওয়াই মিক্সচার, তার মানে এই দুটোকে আমার কমন নিতে হবে, এক্স ওয়াই এখান থেকে আমি আলাদা করতে পারবো না, 1/y কিউ। আচ্ছা, আবার এই দুটাকে যখন আমি লসাগু নেব তখন দেখো যেমন ধরো এই যে ডি অফ এটা এগুলো তোমাদের জানা আছে। হ্যাঁ, এটা কিভাবে আসে, ডি অফ এক্স স্কয়ার বাই ইউ বি মেথডে ভি ডিডিএক্স অফ ইউ, ভি ডিডিএক্স অফ না ডেল ডেল এক্স অফ ইউ ডিএক্স, এইভাবে করতে হবে। প্রথমে ওয়াইটাকে জায়গাতে রাখবো, এইটাকে ডিফারেন্সিয়েশন করবো, ভি এটাকে ডিফারেন্সিয়েশন করবে সাথে ডিএক্স, মাইনাস ইউ জায়গাতে রাখবে, এইটাকে ডিফারেন্সিয়েশন করবে ওয়াই সাপেক্ষে সাথে ডিওয়াই, তাহলে এটাকে করলে কত 1 ডিভাইডেড বাই ভি স্কয়ার। পরেরটাও একই রকম, তবে ঘটনা হচ্ছে পরেরটাতে তোমাদের মনে হতে পারে যে এখানে তো ওয়াই কিউব আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4। এখন ঘটনা হচ্ছে যেটা, এই ওয়াই কিউব তো আসলে স্কয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 6, আসলে এখানে ওয়াই টু দি পাওয়ার 6ই ছিল। আর এখানে কি ছিল তোমরা একটু দেখো, ভি যদি আমরা এখানে একটু মানে শর্ট করছে, প্রথমে আসবে ওয়াই কিউব ইনটু ডিএক্স মাইনাস এখানে কি আসবে 3x y স্কয়ার dy। এখন y কিউব এখানে আছে, y স্কয়ার আছে, y স্কয়ার কমন নিল, নিচে থেকে y টু দি পাওয়ার 6 ছিল, কমন নিয়ে y টু দি পাওয়ার 4 হয়ে গেছে। অর্থাৎ উপরে নিচে y স্কয়ার দ্বারা গুণ করলে পুরোপুরি এইটার সাথে মিলে যাবে। তারপর প্রত্যেকটাতে d আছে না, এখন সরাসরি ইন্টিগ্রেশন করলে d টা ক্যান্সেল হয়ে যাবে এবং
লিখছি। তোমাদের মনে হতে পারে যে আমরা তো ddx আর ইন্টিগ্রেশন করলেও তো ডান দিকে dx থাকে। এখন এই d কি? d মানে হচ্ছে কি টোটাল ডিফারেন্সিয়েশন, মানে x থাকুক y থাকুক আমি সব কয়টাকে ভেরিয়েবল হিসাবে ধরবো। এই যে d লিখলাম সে কি x y দুটোকে নিছে না, এই যে dx dy দুটোকেই নিছে। এই জন্য আমার এটা d এর নাম হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ইন্টিগ্রেশনও যখন করব টোটাল ইন্টিগ্রেশন আসবে, যার কারণে d টা ক্যান্সেল হয়ে যা আছে তাই থাকবে। ডান পাশে একটু মনে করে c টা দিতে হবে, না হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি দেখিয়ে দিলাম। এক একটা ফর্মুলার সাথে একটার বেশি আমি দেখাতে পারছি না আমার সময়ের স্বল্পতার জন্য। সময় আসলেই যে পরিমাণ সময় আমার হাতে আছে, আমার কিন্তু টার্গেট হচ্ছে আমি বেসিকটার দিকে খুব গুরুত্ব দিই, কিন্তু আমি কতটুকু ভিতরে যেতে পারবো আমার মানে টাইমের কারণে এবং লেকচারের সীমাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে যে একটু হলে আমাকে সংক্ষেপ করে মানে একটার বেশি এক্সাম্পল আমি দিতে পারছি না। ঠিক আছে, আচ্ছা তো আমি তো চলে আসলাম। এই পর্যন্ত কারো কোনো ডিস্টার্ব আছে কিনা? তোমরা আগের এইটা একটু দেখো, কারো কোনো প্রবলেম ফিল করছো কিনা। আচ্ছা, তোমাদের মনে হতে পারে, খেয়াল করো, যে এইরকম একটা প্রবলেম দেখবে কিভাবে আমি এত কিছু আমি কাজ করব। হ্যাঁ, এত কিছু আমি 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 বুঝবো কিভাবে আগেরটার সাথে যে এটা যে চেঞ্জ অথবা ওইটা। তোমরা এক কাজ করতে পারো, তোমরা ডেল এন ডেল এক্স দুটার ক্ষেত্রেই কিন্তু এন এর সাথে কিন্তু এক্স আর এম এর সাথে ওয়াই আছে, দুটার ক্ষেত্রেই দেখবে। সো এই যে জিনিসটা ডেল এম ডেল ওয়াই বের করছো, ডেল এন ডেল এক্স বের করছো, দুটো জায়গাতেই সেম বের করছো। সো এতটুকুর জন্য তো কোনো চেঞ্জ নাই, সেম ক্যালকুলেশন। এখন যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে এটা যদি শুধু ওয়াই ফাংশন হয়, এই সিস্টেমে করবো। যদি দেখা যায় যে আগের সিস্টেমে আসে, তাহলে মানে এই জায়গাতে এসে শুধু একটু চেঞ্জ হচ্ছে। সো তোমাদের স্টার্টিংটা কিন্তু খুব একটা পার্থক্য নাই যে এরকম কম্পেয়ার করা, এম বের করা, এন বের করা। ঠিক আছে, সুতরাং তোমাদের কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। অঙ্ক দেখে তোমরা তোমাদের মতো করে, অর্থাৎ হোমোজিনিয়াস না কোনো কিছুই হচ্ছে না এখানে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার কাজে লাগবে। ওকে, আমি পরেরটাতে যাচ্ছি। তারপরে তো আমার ফ্লোর ওপেন আছে, আমি যাওয়ার সাথে সাথে প্রয়োজন আবার ব্রেক করবো। কারো যদি ডিস্টার্ব হয় তোমরা নির্দ্বিধায় আমাকে কোশ্চেন করবে। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরুতে একবার তোমরা দেখছো কিভাবে আমরা বেশ কয়েকটা স্যার এক্সাম্পল। হোমোজেনিয়াস না হওয়ার আরেকটা নিয়ম কালকে বলছিলেন স্যার, মানে করাবেন, আজকে মিস করে গেছেন ওইটা। হোমোজেনাস যদি না হয়, আচ্ছা সেটা দেখবো আমি, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আপাতত আমরা ইন্টিগ্রেশনের এইটা আমরা একটু, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা না, ওইটা লাগবে না। আমি আসলে এইটার কথাই বলতে চাচ্ছিলাম, বুঝছো? ওইটার কথা বলতে গিয়ে ওইটা আসছে, ওই যে আগে যেটা বলছিলাম 1/mx প্লাস ny, ওইটার কথা মনে বলতে চাচ্ছ। এবং হোমোজেনাস না, হোমোজেনাসের জন্য ওই একটাই ফর্মুলা, বুঝতে পারছো? যদি না হয় তার মানে ওই ফর্মুলাটা দেখলেই হবে। আমি এইটার কথা বলতে চাচ্ছিলাম, ওইটা আগেরটা, ওখানে একটাই এক্সাম্পল এবং একটাই ফর্মুলা। হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে দুটা, ফাংশন অফ এক্স এলোন, ফাংশন অফ ওয়াই এলোন। এখন আসলে লিনিয়ার, তোমাদের কাছে লিনিয়ার শব্দটা জি নতুন। স্যার, গত ক্লাসে বলছিলেন তাই রিমাইন্ড। হ্যাঁ, না না ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলছিলাম আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। শেষে আমি দেখলাম যে না, এটা আসলে আলাদা, এটা সিঙ্গেল। হ্যাঁ, ওটা সিঙ্গেল ছিল, একটার ক্ষেত্রে আরেকটা একটু ওভারল্যাপিং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তোমরা খেয়াল করো, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরুতে তোমরা কিন্তু দেখছিলে, অর্থাৎ y এবং তার ডেরিভেটিভের সাথে y এবং তার ডেরিভেটিভ, অর্থাৎ y ড্যাশ y স্কয়ার অথবা y ইনটু y ড্যাশ অথবা y ড্যাশ স্কয়ার, এইরকম কোনো কিছু, বা dy dx ইনটু dy dx, এইরকম কোনো কিছু থাকতে পারবে না। তোমাদের শুরুতে যখন আমি প্রথম দিন ক্লাস করাইছিলাম, তখনই লিনিয়ার সম্পর্কিত আলোচনাটা তোমাদেরকে কমপ্লিট করাইছিলাম। তখন বলছিলাম যে সিঙ্গেল লেভেলের যেটা সেটা পরে পাবে, এটা হচ্ছে সিঙ্গেল লেভেলের। আর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে জেনারেল, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, যে কোনোটাই হতে পারে। ঠিক আছে, সো আগে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমি বলছিলাম যে পরীক্ষা অনেক সময় ডেফিনেশন আসে, তার সাথে সাথে অনেক সময় এক্সাম্পল চায় সুন্দরভাবে, কোনটা লিনিয়ার হয়েছিল কোনটা লিনিয়ার হয়ে নাই। ডেফিনেশন যখন বলছিলাম তখন অনেকে ঠিকমতো বুঝতে পারে না, যখন আমি এক্সাম্পল বুঝাইছিলাম তখন তোমরা সবাই একসাথে আনসার করতে পারছো এবং বুঝতে পারছো কিভাবে কখন লিনিয়ার হয় কখন লিনিয়ার হয় না, কোন টার্মের কারণে লিনিয়ার থেকে সে বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো ওইটা তোমরা আরেকবার তোমরা প্রয়োজন ওই এক্সাম্পলটা দেখে নিবে। আমি এখানে আর চলে যাচ্ছি মূল জায়গাতে। আপাতত এইটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড লিনিয়ার ইফ ইট ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম dy dx প্লাস py ইকুয়াল টু q। যদি এই ফর্মে লেখা যায় তাহলে তাকে আমরা বলবো লিনিয়ার। এখন এখানে দেখো তো p q এই জিনিসগুলো আমাদের কাছে আননোন। এখন আসলে কি, where p and q are constants or function of x alone, that is not of y। তার মানে p টা x এর ফাংশন, q টা x এর ফাংশন, কিন্তু y এর ফাংশন হতে পারবে না।
তার মানে ফার্স্ট অর্ডারের জন্য দেখো ওই যে আগে যেটা বলছিলাম সেটাই আসলে সত্য। দেখো পি এবং কিউ দুটাই হয় কনস্ট্যান্ট হবে অথবা এক্স এর ফাংশন হবে, কিন্তু এখানে কোনো ওয়াই জাতীয় টার্মের থাকতে পারবে না, মানে ওয়াই এর ফাংশন হতে পারবে না। তাহলে সেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলবো। আচ্ছা, এবং এই ক্ষেত্রে যদি লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে তার সলিউশন কি, এটা একটু কষ্ট করে আমাদের মনে রাখতে হবে। দেখো সলিউশনটা কি, y ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। পি কোথা থেকে আনবো, এই যে এখান থেকে আনবো। ওয়াই সাথে যেটা থাকবে সেটা পি, ডান পাশে যেটা থাকবে সেটা কিউ, আর প্রথমে ডিওয়াই ডিএক্স এইভাবে আমাকে সাজাতে হবে। যদি প্রশ্নে সাজিয়ে দেয় তাহলে তো হলো, না হলে এইভাবে আমাকে সাজাতে হবে ডিওয়াই ডিএক্স জাতীয় টার্ম দিয়ে। যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই আকারে থাকে তাহলে আমি একটু চেষ্টা করলে এই আকারে নিয়ে আসতে পারবো। আচ্ছা, যদি লিনিয়ার হয় তাহলে হচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে সরাসরি সলিউশন। খেয়াল রাখবে, লিনিয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে সরাসরি সলিউশন, ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু এই যে এই টার্মটা আবার এখানে আসবে। তাহলে প্রথমে y এর সাথে এই টার্মটা একবার আসলো গুণ আকারে, আর ডান পাশে কি ইন্টিগ্রেশনের সাথে কিউ ইন্টু এই টার্মটা আবার আসলো। হ্যাঁ, তো আচ্ছা আমি একটু স্টপ ছিলাম, বাফারিং ছিল, আবার বলছি তোমরা খেয়াল করো। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি দিয়ে, মানে আসলে এটা আসলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরই, একটু পরে দেখবে আসলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা কিসের ভাবে কিভাবে আসে, প্রথমে ওয়াই সাথে গুণ আকারে আসবে, আর ডান পাশে ওটা সরাসরি সলিউশন, কিন্তু এটা সরাসরি সলিউশন চলে আসতেছে এটাতে, ইকুয়াল টু আমরা লিখবো সরাসরি যে সলিউশন অফ এত, যদি লিনিয়ার প্রমাণ করতে পারে, ইন্টিগ্রেশন কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, অর্থাৎ এই টার্মটা তো আর এই টার্মটা তো একই জিনিস। তার মানে এই টার্মটা প্রথমে ওয়াই সাথে গুণ আকারে, আর ডান পাশে ইন্টিগ্রেশনের ভিতরে কিউ এর সাথে গুণ আকারে থাকবে, আর ইন্টিগ্রেশন থাকার কারণে ডান পাশে তো ডিএক্স থাকবে প্লাস সি। এই যে ডিএক্স বললাম, পি ডিএক্স, এটা কেন বললাম, এই ফাংশনটা কি, পি এবং কিউটা হচ্ছে এক্স এর ফাংশন, সেই জন্য আমরা এইরকম করে লিখবো। এখন ঘটনা হচ্ছে এইরকম করে তো নাও থাকতে পারে, অর্থাৎ আমাদের টার্মগুলো যদি এইরকম কখনো থাকে যে p1 q1 এগুলা কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ y এলোন, তখন আমরা dx dy বের করব, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে এই যে dy dx না হলে dx dy বের করব। p1 q1 এগুলো হচ্ছে কিসের ফাংশন, y এর ফাংশন। ওই যে দেখো এখানে y আর x সবগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। p আর q কি ছিল আগে, এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। p আর q ছিল কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ x এলোন, আর এখানে বলছে p1 q1 কনস্ট্যান্ট অর ফাংশন অফ y এলোন। সেই ক্ষেত্রে সলিউশনটা কি, এখানে যে এরকম থাকবে ঠিক উল্টে যাবে, y এর জায়গায় x ইন্টিগ্রেশন, এই যে p জায়গায় তো p1 লিখছি সেজন্য আর কিছু না, কারণ p1 টা হচ্ছে y ফাংশন, p1 তাহলে আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, dx না, আসলে সবগুলো কিন্তু p1 টা y, তো y সাপেক্ষে dy, এখানে dy, এখানে dx, এখানে dx, এখানে dy, এখানে dy প্লাস c। হ্যাঁ, আমরা এখন একটা অঙ্ক করি, সরাসরি তোমরা খুব সহজে বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক এগুলো, এগুলো খারাপ লাগবে না অঙ্ক করতে তোমাদের। দেখো x cos x dy dx plus y into x sin x plus cos x equal to 1, relating the given equation we have, আমরা সলিউশনে চলে যাচ্ছি। অর্থাৎ এটা তো আমাদের আসলে সাজানো না, কিন্তু তোমরা চোখে দেখে দেখো তো এটা কি লিনিয়ার ইকুয়েশন না, dy dx এর সাথে তো x এর ফাংশন গুণ আছে, ওকে। এখানে কি y এর সাথে কি গুণ আছে, x এর ফাংশন, সো ডান পাশে কি আছে, আচ্ছা তোমরা আরেকবার দেখো, নেটওয়ার্কে ডিস্টার্ব ছিল, আমি আবার চলে আসছি, খেয়াল করো। এটা যেহেতু সাজানো ফাংশন না, কিন্তু এটা যে লিনিয়ার, হ্যাঁ এটা একটা লিনিয়ার ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো ডিওয়াই ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন গুণ আছে, এখানে ওয়াই বা ওয়াই ড্যাশ নাই, এখানে ওয়াই এর সাথে কি গুণ আছে, এক্স এর ফাংশন গুণ আছে, আরেকটা ওয়াই অথবা ডিওয়াই ডিএক্স কোনো কিছু না। ডান পাশে কি আছে, ডান পাশে আছে কনস্ট্যান্ট অথবা এক্স এর ফাংশন, সো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। তাহলে এটাকে আমরা একটু সাজাবো, সাজাতে গেলে কি ডিওয়াই ডিএক্স কে পুরোপুরি ফ্রি করে ফেলতে হবে। ওকে, ডিওয়াই ডিএক্স এ ফ্রি করতে হলে এক্স কস এক্স দ্বারা প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হবে, করো। তাহলে ডিওয়াই ডিএক্স এক্স কস এক্স দ্বারা এটাকে ভাগ করো, ডান পাশে ওয়াইটা নিয়ে নিলাম, এক্স কস এক্স দ্বারা যখন ভাগ করো এক্স এক্স sin x বাই cos x মানে হচ্ছে tan x প্লাস এটাকে x cos x দ্বারা ভাগ করো, তাহলে কি cos x ক্যান্সেল হয় 1/x, ওয়াইটা তার জায়গাতে থাকলো। ডান পাশে কি x cos x দ্বারা ভাগ করছো, তাহলে 1/x * cos x, তার মানে sec x / x। তাহলে এখন দেখো তো এটা কি, dy dx plus py equal to q, এই যে dy dx plus py equal to q, where p and q are constant or function of x alone। দেখো তো p হচ্ছে এটা function of x, এটা কি q function of x, so linear equation। তাহলে p এর মান হচ্ছে এটা আর q এর মান হচ্ছে এটা। এখন আমরা জানি e to the power integration p dx, এটা আমাদের কাজে লাগে, সেজন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে এটা মানটা বের করতে চাচ্ছি আমরা, ঠিক আছে।
তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, পির মান কি এটা ডিএক্স। এখন গুণ করে দাও, তার গুণ করো বা অসুবিধা নাই। আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 10x dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই x। তাহলে ইন্টিগ্রেশন 10x dx মানে কি log of sec x না? এটা সবার জানা আছে, এটা কিন্তু ক্লাসে আমি পড়াইছিলাম। কারণ কি log of sec x কে তোমরা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে? প্রথমে আসবে 1/sec x ইনটু sec x কে ডিফারেন্সিয়েট করো sec x ইনটু 10x, সো sec x এর ক্যান্সেল হয়ে শুধু 10x থাকবে। তাহলে মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 10x, তাহলে 10x কে ডিফারেন্সিয়েশন করলে কি ডিফারেন্সিয়েশন না, সরি 10x কে ইন্টিগ্রেশন করলে log of sec x প্লাস 1/x dx, তার মানে কি log x। তো দেখো log a প্লাস log b, তাহলে log ab, তাহলে e টু দি পাওয়ার log of x into sec x। তাহলে এই যে e টু দি পাওয়ার আর log ক্যান্সেল হয়ে কি থাকবে, এটার মান হচ্ছে আসলে x sec x, x into sec x, অর্থাৎ কিসের মান? এই টার্মটার মান। আমরা এটা বের করে রাখলাম কেন? এটা আমার এই যে এখনই কাজে লাগবে। দেখো hence the required solution is, এই যে সলিউশন y into এই টার্ম গুণ ইকুয়াল টু ডান পাশে ইন্টিগ্রেশনের সাথে q এর সাথে ইনটু আবার ওই টার্ম আসবে আর ডান পাশে dx প্লাস c। এখন এটার মান যেহেতু আমরা একটু আগে বের করে ফেলছি, আমাদের এখন সুবিধা পাবো। x sec x লিখলাম, q এর মান হচ্ছে sec x বাই x। এই যে q এর মান হচ্ছে q কোথায়? এই যে q ইকুয়াল টু q না, q এর মান কি sec x বাই x। তাহলে দেখো আমরা লিখলাম sec x বাই x, আর এটার মান তো বের করছি x ইনটু sec x। তাহলে দেখো ক্যান্সেল হয়ে এইরকম আসলো ইন্টিগ্রেশন sec স্কয়ার x। তাহলে বাম পাশে দেখো কি আসলো, এটার মান হচ্ছে x ইনটু sec x, তাহলে y ইনটু x sec x, y ইনটু x sec x। এটা বাম পাশে কিছু চেঞ্জ করলাম, আর ডান পাশে কি x এর ক্যান্সেল হয়ে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, মানে কি 10x প্লাস c। তার মানে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম, যেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মেথড অ্যাপ্লাই করে। আমি শুরু থেকে এখন তোমাদের একটু সময় দিতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার এখানে একটু বাফারিং ছিল, একটু ডিস্টার্ব দিছে নেটওয়ার্কে, সো তোমরা প্রথম থেকে একটু দেখো। আচ্ছা আমি শুরুতে আরেকবার দেখাচ্ছি। আমরা প্রথমে এই যে লিনিয়ার হচ্ছে কিনা না, এই ফর্মে যদি যায় তাহলে লিনিয়ার, যদি দেখা যায় ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ক্ষেত্রে পি হবে এক্স অথবা কনস্ট্যান্টের ফাংশন, কিউটাও সেম, এবং সলিউশনটা এই আকারে আসবে। যদি কোনো কারণে দেখা যায় যে এক্সটা ডিপেন্ডেন্ট আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে পি ওয়ান কিউ ওয়ান এগুলো হবে ওয়াই এর ফাংশন, সলিউশনটা আসবে তখন প্রতিটা এক্স আর ওয়াইকে ইন্টারচেঞ্জ করে ফেলবো আমরা এই জায়গাতে। তাহলে সলিউশনটা সরাসরি চলে আসে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই টার্মটার মান আমাদের আগে বের করে নিলে সুবিধা। এটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে আমরা এখানে কাজ করবে। তো এখন তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারো বুঝতে সমস্যা হলে সাথে সাথে প্রশ্ন করবে, যেহেতু ডিস্টার্ব ছিল। আচ্ছা একটু রেসপন্স করবে তোমরা, না হলে তো আমি তো ঠিক কনফিউজড হয়ে যাব যে আসলে এখনো তোমরা সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। জি স্যার, মাঝে মধ্যে একটু একটু বাফারিং। বাফারিং হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো এখন তো আমি একটু সময় দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমি পরের পেজে চলে যেতে জি স্যার। চাচ্ছি, যেহেতু ভিডিও এবং পেজ দুটোই তোমাদের কাছে থাকবে। সো নেক্সটেও যদি কোনো প্রবলেম থাকে, এখন আমি ক্লাসের পরপরই যদি তোমরা এটা নিয়ে বসে যাও, কারো কোনো প্রবলেম ফিল করবে না, কিন্তু পরবর্তীতে একটু যদি গ্যাপ পড়ে যায়, প্রবলেম থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমরা পিকচার এবং ভিডিওর সহায়তা নিতে পারো। আচ্ছা এখন দেখো ঠিক উল্টোভাবে আরেকটা দেখছি আমরা। দেখো এই ধরনের একটা প্রবলেম দিল, x প্লাস 2y কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডান পাশে এটা এভাবে চলে আসলো ওয়াই, আচ্ছা ডিওয়াই ডিএক্স না দিয়ে ডিএক্স ডিওয়াই আমরা লিখলাম, এটা একটু উল্টে দিলাম আর কি, ডান পাশে নিয়ে নিলাম, হ্যাঁ, আর এটাকে বাম পাশে নিয়ে নিলাম। আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ডিএক্স ডিওয়াই আবার কেন নিলাম, আমি তো ডিওয়াই ডিএক্স নিতে পারতাম। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি বাম পাশে এখানে ডিওয়াই ডিএক্স রাখি, এটা ডান পাশে নেই,
তাহলে নিচে এটা নিচে চলে আসবে x প্লাস টুয়াইস ওয়াই কিউব। তাহলে এটার নিচে যদি x প্লাস টুয়াইস ওয়াই কিউব আসে, এইটাকে কিন্তু আর সিম্পল করা আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কিন্তু আমি যদি এটাকে ডান পাশে নিই তাহলে dx dy হবে, আর ওয়াইটাকে যদি নিচে নেই তখন ওয়াইটাকে কিন্তু x বাই ওয়াই প্লাস 2 বাই এই, অর্থাৎ এইভাবে আলাদা আলাদা করে ভাঙতে পারবো এবং আমি dy dx dy প্লাস px প্লাস q ইকুয়াল টু q এই সিস্টেমে নিয়ে আসতে পারবো। না হলে তোমরা খেয়াল করো, আমি এইভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু এটাকে ভাঙতে পারছি না আমি। টার্মটা কিন্তু শক্ত হয়ে বসে আছে। নিচে যদি হরের মধ্যে যদি দুটো টার্ম থাকে এইভাবে প্লাস মাইনাস দিয়ে আমরা আলাদা করা আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু একটা টার্ম যদি নিচে থাকে আর উপরে লবের মধ্যে দুটো তিনটা থাকে সমস্যা নাই, সেই কারণে এইভাবে করছি আমরা। তাহলে রিরাইটিং যদি করি আমরা এইভাবে dx dy করলাম। পরের লাইন এটা তো বুঝতেই পারছো কি হচ্ছে, x বাই ওয়াইটাকে বাম পাশে নিয়ে নিলাম আর ডান পাশে যা থাকলো তাহলে ডান পাশে থাকবে 2 ইনটু ওয়াই স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা কি, এই যে p1 আছে না, এই যে দেখো এটা যদি হয় আমি p1 হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই মানে ওয়াই এর ফাংশন, আর এখানে হচ্ছে q1টা হচ্ছে 2y স্কয়ার। এই যে এটা লিখলাম আমি, তাহলে p1টা হচ্ছে মাইনাস 1 বাই ওয়াই আর q1 হচ্ছে 2y স্কয়ার। দেখো তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন, এটার মানটা বের করতে চাচ্ছি, এটার মান হচ্ছে মাইনাস লগ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এটা বের করতে হয় আমাদের। আমরা জানি আসলে এখানে একটু বেশি ক্যালকুলেশন করে ফেলছে, একবারে এখানে ই টু দি পাওয়ার দিয়ে দিলেই হতো, ঠিক আছে। এখানে ই টু দি পাওয়ার দিয়ে দিলে হতো, যেহেতু দেওয়া হয় নাই পরের লাইনে গিয়ে আর কি, অবশ্যই এখানে আমরা আইএফ লিখি নাই, আমরা লিখলে কিন্তু ভুল হতো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে ই টু দি পাওয়ার এটা। আচ্ছা যাই হোক, আমরা এটার মান দেখলাম যে মাইনাস এটা ডিওয়াই মানে মাইনাস লগ ওয়াই, এটার মানে কি, এটা মানে হচ্ছে মাইনাস মাইনাস বাদ দাও লগ অফ ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটিং ই টু দি পাওয়ার মাইনাস লগ ওয়াই মানে হচ্ছে এই মাইনাসটা ডান পাশে নিয়ে নাও মাইনাস ওয়ান, তাহলে ই আর লগ ক্যান্সেল হয়ে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ওয়াই। তার মানে ই টু দি পাওয়ার এটা, ই টু দি পাওয়ার এইটা। আচ্ছা খেয়াল করো, একটু ডিস্টার্ব ছিল, আমরা আবার চলে আসছি। তার মানে ই টু দি পাওয়ার এই পুরো টার্মটা যেটা আমরা সলিউশনে ডাইরেক্ট ইউজ করি সেটার মান হচ্ছে 1 বাই ওয়াই। আমরা এখন এটা ব্যবহার করব। দেখো হেন্স দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ x ইনটু, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল y, এখানে x ইনটু ই টু দি পাওয়ার এটা ইকুয়াল টু ডান পাশে q1 ইনটু আবার ই টু দি পাওয়ার এত, এই যে dy, এটা আবার কারেকশন হয়ে গেছে, আগে কিন্তু ভুলে ভুলে ওখানে dx লেখা আছে, এটা dy হয়ে গেছে। যাই হোক, এখানে dy প্লাস c, এখন তো এটার মান তো সবার জানা আছে 1 বাই ওয়াই বসিয়ে দিলাম সব জায়গায় 1 বাই ওয়াই। ক্যালকুলেশন করার পর এটা কি আসলো, টুয়াইস ওয়াই ডিওয়াই, এটা তো আমরা জানা আছে, ওয়াই স্কয়ার বাই 2 2 ক্যান্সেল হয়ে এটা। দেখো খুব সহজে আমরা এটা করে ফেলবো। তো এটা আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেহেতু ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের এইরকম ইউজ করা লাগতে পারে, সেজন্য আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে তোমাদের দেখালাম। তো এই ধরনের প্রবলেম যদি আসে তাহলে কিভাবে সলভ করতে হয় নিশ্চয়ই তোমরা তাহলে বুঝে ফেলছো। এই যে মনে করো প্রথমে ডিওয়াই, এটা তো বোঝাই যাচ্ছে আসলে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এটাকে কনভার্ট করতে পারি যে কোনো ভাবে, এই যে আমরা কনভার্ট করলাম। হ্যাঁ, এবং কেন ডিএক্স ডিওয়াই নিয়ে আসলাম সেটা সম্পর্কিত তোমাদের আমি আগে বলেছি, ঠিক আছে। কারণ নিচে যদি একটা টার্ম থাকে আমরা সুবিধা পাই, সেটাই আর কিছু না। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমি দুটো অঙ্ক করালাম। এখন এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, আমি নতুন টপিকে যাব। স্যার পি আর কিউ কি সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরই ফাংশন হয়, সেটাও এক্স বা ওয়াই যাই হোক? পি আর কিউ, আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি, তোমরা দেখো আমি তাহলে আরেকটু শুরুতে যাই। এখানে এখানে কি তুমি যেটা কথাটা বলছো আমার উত্তরটা হচ্ছে হ্যাঁ, কারণ এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স না, তাহলে পি আর কিউ হচ্ছে এক্স এর ফাংশন। আমার অঙ্কের ক্ষেত্রে এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, পি ওয়ান কিউ ওয়ান হচ্ছে ওয়াই এর ফাংশন, উত্তরটা কিন্তু ইয়েস, ঠিক আছে। পি আর কিউ সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হবে। তো এখন তো বুঝতে পারছো কিভাবে আমি পি এবং কিউটাকে সাজাবো, অথবা ডিএক্স ডিওয়াই না ডিওয়াই ডিএক্স আনবো, আমরা মোটামুটি বুঝতে পারবো। অঙ্ক অনেক সময় তোমাদের সাজিয়ে দিতে পারে, অনেক সময় তোমরা নিজেরা সাজানো লাগতে পারে নিজেদের। তো যখন যেটা প্রয়োজন পড়ে সেভাবে আমাদেরকে সামনের দিকে যেতে হবে স্বাভাবিকভাবে, এটাই হচ্ছে প্রসিডিউর, ঠিক আছে। আচ্ছা আমি নেক্সট লেভেলে যেতে চাচ্ছি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে সব সময় একটা প্রশ্ন থাকে, ঠিক আছে। এবং এইগুলো অবশ্যই একটু সহজের মধ্যে পড়ে, যার কারণে দেখা যায় পরীক্ষায় যখন এখান থেকে প্রশ্ন আসে অন্তত লিনিয়ার থেকে মোটামুটি সবাই আনসার করতে পারে। কারণ হচ্ছে আমরা খেয়াল করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই যে ই টু দি পাওয়ার সামথিং মনে হচ্ছে যে একটু ঝামেলার টার্ম, কিন্তু এটার আনসার কত 1 বাই ওয়াই।
যখনই দেখবে এই যে এইটা টার্ম দেখবে লনের মাধ্যমে লগারিদমের মাধ্যমে আসছে, এবং এক্সপোনেনশিয়ালটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। প্রথম অঙ্ক থেকেই দেখছো তোমরা x ইনটু sec x ছিল বা ওই ধরনের টার্ম ছিল। মানে এক্সপোনেনশিয়াল আসলে লগারিদমের সাথে ক্যান্সেল হয়ে যায়, মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে? তো আর কারো কোনো সমস্যা আছে কিনা, কারণ আমি নতুন টপিকে যাব। আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আমি একটা নতুন টপিকে যাচ্ছি, সেটা কি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। লিনিয়ার ইকুয়েশন তো আমরা করলামই, তাহলে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে লিনিয়ার ইকুয়েশন তো আমরা সলভ করছি, তো লিনিয়ারের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে এই ধরনের টার্মে অঙ্কগুলো দেয়া থাকবে। লেট ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স। এই যে ডি স্কোয়ার অথবা কেউ যদি ডি টু বলে তাও সমস্যা নেই। ডি স্কোয়ার স্ট্যান্ডস ফর কি? ডি টু ডিএক্স টু। কেউ ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার এভাবে পড়লে সমস্যা আছে, ডি টু ডিএক্স টু, অথবা আমরা এটা বলতে পারি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা, সিম্বল অন দ্য সিম্বল ডি ডি স্কোয়ার, অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা যদি ডি ডিএক্স এর পরিবর্তে ডি, ডি টু ডিএক্স টু পরিবর্তে ডি স্কোয়ার এইভাবে যদি ইউজ করি, তাহলে দেখো তো আমরা যদি একটা টার্ম থাকে x টু দি পাওয়ার 4, এটাকে বললাম d3x টু দি পাওয়ার 4, তার মানে এটার आंसर কি 24x। কিভাবে আসলো? প্রথমে যখন d1 বললো তখন এটা হবে 4x3, d2 যখন তখন 4x3 ছিল না, 3 3 4 12 x স্কয়ার, তারপরে d3 যখন 12x স্কয়ার ছিল, তো তার মানে 12 দুগুণে 24x, এই যে 24x। তার মানে কি, এই যে আমরা d এর উপরে যেটা পাওয়ার ঘাত সেটাকে এখন আমরা এইভাবে চিন্তা করে নেব, এবং এইটার সলিউশন প্রসিডিউরটা কি। আমি আগেই বলেছি যে আমার আসলে হাতে সময় যেহেতু কম, সেই কারণে আমরা যে কাজটা করব, আমরা সলিউশনের যে ফর্মুলা কিভাবে আসছে না আসছে সেটা আমরা ডিটেলসে যাব না, আমি সরাসরি অঙ্কের মধ্যে কিভাবে সলিউশন প্রসিডিউর সেটা আমি বলে দিব। এইটুকু হলেই তোমাদের চলবে, কারণ তোমাদের সলভ করতে বলবে পরীক্ষার হলে, কিভাবে প্রসিডিউর মেনটেন করছো সেটা বলবে না, সেটা হচ্ছে ভিতরের ব্যাপার। কেমন? এবং আমার সময়ের স্বল্পতার জন্য আমি সলিউশন প্রসিডিউরের মধ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো আমরা এগুলো হচ্ছে আসলে অপারেট আমরা যখন করব তখন আসলে এই ধরনের টার্ম ডিএম ডিএল, এটাকে যদি আমি, এটাকে বলে কি কমিউটেটিভ ল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, কমিউটেটিভ ল ফলো করতে পারে। এটাও আসলে কমিউটেটিভ ল, তবে এটা যেহেতু গুণ আকারে, তো এটা আসলে ওই যে সূচকের নিয়মটা এখানে ফলো করছে। ডি অফ ইউ প্লাস বি সমান ডি ইউ প্লাস ডি ভি, অর্থাৎ ইউ কে একবার করলাম, ভি কে আরেকবার করলাম। এটা 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 কোন সিস্টেমে আসলো? লিনিয়ার অপারেটর, লিনিয়ার অপারেটর। তো লিনিয়ার অপারেটর সম্পর্কিত তোমাদের বিস্তারিত পাবে তোমরা থার্ড সেমিস্টারে, এটা ডিটেইলস এখানে আলোচনা থাকবে। কেমন? আচ্ছা, তো আমি এখন একটা অঙ্কে যেতে চাচ্ছি, আমি একটু গ্যাপ দিয়ে যেতে হবে যেহেতু প্রথম অঙ্কটা আমার একটু মিসিং হয়ে গেছে। প্রথম অঙ্কে হচ্ছে এটা। আচ্ছা, ধরো তোমাদের এইরকম একটা টার্ম সলভ করতে বলবে, ঠিক আছে? মানে প্রশ্নের মধ্যে সরাসরি এইভাবে ক্যাপিটাল ডি দিয়ে প্রশ্ন করা থাকবে। এগুলো হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট থাকতে পারে, উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট থাকতে পারে, যেখানে যাই থাকুক সমস্যা নেই। আমরা দেখবে সলিউশন প্রসিডিউরটা খুবই ইজি, এবং সেখানে আমরা কিছু টার্ম ইউজ করব, সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের। তো শুরুতে দেখো কি আছে, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। দ্য অক্সিলিয়ারি ইকুয়েশন, অক্সিলিয়ারি মানে শব্দের মানে আমরা সবাই জানি সাহায্যকারী। তো এইখানে আসলে সলভ করতে গেলে আমরা প্রথমে সাহায্যকারী ইকুয়েশন আমরা নিব। সাহায্যকারী ইকুয়েশন হচ্ছে মানে কি, যে ওয়াই এর সাথে ভিতরে যেটা আছে সেটা। এখন এটা আমরা লিখলাম, এটা সমান 0 ধরে আমাদের কাজ করতে হয়। ডান পাশে 0 আছে না? হ্যাঁ। তো এটা সমান, ডান পাশে 0 না থাকলেও আমাদের 0 ধরে কাজ করতে হয়, কারণ এখান থেকে আমি ডি এর মান বের করব। মূল বের করি না আমরা? মূল বের করি, এখান থেকে আসলে মূল বের করব আমরা। তো এটাকে আসলে মিডল ফ্যাক্টর করলেই চলে আসে, ডি এর মান 1 2। তাহলে এটা কি ডিস্টিংক্ট রুট, এটা বলতে বোঝাচ্ছে যে দুটো আলাদা আলাদা মূল বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে লেখা কি, হ্যান্স সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন মানে হচ্ছে প্রথমে আমরা ডি এর মান ধরে আমরা একটা ইকুয়েশন বের করব, এবং ডান পাশে যেটা আছে সেটাকে যদি আমি কোনো টার্ম আসে তাহলে সেখান থেকে ক্যালকুলেশন আসবে, তখন তবে যেহেতু এখন প্রথম দিকে আমরা প্রথমে 0 ধরে কাজ করি, ডান পাশে আর কোনো ঝামেলা নাই। প্রথমে আমরা এই সলিউশনটা কি, ফাংশনটা কিভাবে আসলে আমরা একটু দেখি। 1 2 আছে না, তার মানে হচ্ছে দুটো টার্ম। আমাদের আনসারটা, এই ধরনের আনসারটা আমরা সবসময় এক্সপোনেনশিয়ালের মাধ্যমে নিয়ে আসবো, মনে রাখবে রুটটা আসবে এক্সপোনেনশিয়ালের মাধ্যমে, এবং ই টু দি পাওয়ার mx, ই টু দি অথবা ই টু দি পাওয়ার dx যদি ধরি, অর্থাৎ d এর মানগুলো নিয়ে। ই 1 2 আছে না, তাহলে প্রথমে ই টু দি পাওয়ার 1x প্লাস ই টু দি পাওয়ার 2x, এরকম আমার আসবে। এখন যেহেতু দুটো টার্ম, সেজন্য প্রথমেরটার সাথে আসবে c1 একটা কনস্ট্যান্ট প্লাস
C2 মানে খুব সহজ। পরের লাইনে কি সিন্স হেয়ার x ইকুয়াল টু 0 এই ডান পাশে আসলে আমাদের ফর্মুলার মধ্যে ক্যাপিটাল X একটা দেয়া ছিল। এখন ডান পাশে যেহেতু এখানে x ইকুয়াল টু 0 যেহেতু আমাদের আর কোনো কিছু না, এই সলিউশনটা কমপ্লিমেন্টেড যা আসছে তাই। খুব ছোট, এগুলো 2, 3, 2.5 বা 3 এর মার্কসের প্রশ্ন থাকে। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে স্টুডেন্টরা আনসার করে ফেলে। ঠিক আছে? অর্থাৎ সলিউশনটা এক্সপোনেনশিয়াল এর মাধ্যমে আসবে। মানে প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশন CF এবং এইটাই পরবর্তীতে জেনারেল সলিউশন হিসেবে আমাদের কাছে চলে আসে। তোমরা একটু দেখো, আরেকটা অঙ্ক যখন দেখবো তোমরা মোটামুটি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। এখানে তো কিছু হলেও তোমাদের ভিতরে জটিলতা থাকার কথা। সবাই কি বুঝে স্যার ফেলছো সিএফ নাকি? এর বিষয়টা আরেকবার বলতে আচ্ছা। বললে ভালো হতো। আমার কাছেও মনে হচ্ছে যে তোমাদের ভিতরে তো এটা কনফিউশন থাকার কথা। আচ্ছা, আমার কাছে 3 মিনিট আছে, এইটা শেষ করে আমি নতুন অঙ্কে যাব। এটা শেষ করে আমি বিদায় নেব আপাতত। দেখো, অক্সিলিয়ারি ইকুয়েশনের মাধ্যমে ভিতরে যেটা থাকবে সেখান থেকে রুট বের করব। এখন দেখো, এই যে এখানে ডিস্টিংক্ট রুট বের করলাম আমরা। হ্যাঁ, এখানে শব্দটা কেন লিখলাম? যদি ডিস্টিংক্ট না হয়ে সেম রুট হতো, মনে করো এখানে 3D না হয়ে এখানে 2D প্লাস 1 এরকম, তাহলে তো d - 1 * d - তাহলে d1 1 তাহলে এখানে কি হতো? তখন আমরা কি লিখতাম জানো? c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার x আরেকটা আসবে না? তাহলে সেম হয়ে গেল। তখন কি করব? c2 এর সাথে একটা x গুণ করে ফেলবো আমরা। x * c2 e টু দি পাওয়ার x এইরকম, মানে ডিস্টিংক্ট না হলে যদি সেম হতো পরবর্তীতে আমরা পাবো। আর ডিস্টিংক্ট হলে আমরা এইভাবে আনসারটা CF টা প্রথমে লিখবো। পরবর্তীতে ডান পাশে যেহেতু 0 তাহলে ক্যাপিটাল ডান পাশে ক্যাপিটাল X থাকছিল। ফর্মুলা তো আমি আগেই বলছি যে আমি ফর্মুলা ডেরাইভ করি নাই। অঙ্ক সলিউশনের সময় আমি বলে দিব তোমাদের কিভাবে কি কাজ করতে হবে। এবং আমি যে এই যে বলে দিলাম তোমাদের পরীক্ষার সময় তোমরা খুব দ্রুত এগুলো আনসার করে চলে আসবে। একেবারেই সহজ জিনিস। কেমন? শুধু এক্সপোনেনশিয়ালের মাধ্যমে আনসারটা আসবে এবং কিভাবে সাজাতে হবে সেটাই হচ্ছে বিষয়। সাজাবো আমরা এইভাবে। যেহেতু দুটো রুট, দুটো কনস্ট্যান্ট আসবে। হ্যাঁ, দুটোই প্লাস না? সো এই যে e টু দি পাওয়ার +1 +2 আমরা এখানে আসবে। আর এই যে প্লাস এইটা তো আর প্লাস আসলে C1 C2 এর উপর নির্ভর করে। যদি মাইনাস আছে কোনো সমস্যা না, আমি তো এখানে প্লাস দিতেই পারি। C2 এর মানটা তো নেগেটিভ আসবে। ঠিক আছে? সো প্লাসটা হচ্ছে আমার সূত্রের প্লাস। তাহলে এইভাবে লিখবো এবং এটা জেনারেল সলিউশন কেন হয়ে গেল? কারণ ক্যাপিটাল X সমান 0, ডান পাশে ক্যাপিটাল X ছিল। সেজন্য এটা জেনারেল সলিউশন হয়ে গেল। তো তোমাদের এটা সলিউশন হচ্ছে এটা। কেমন? তো আমি এখন আমার ফার্স্ট সেশনের ক্লাস এতটুকু।